কথা বলেন, কথা বলবেন না, মাঝে কথা। এখন সংকটটা কি? এই মুহূর্তে বড় সংকট বাংলাদেশ অন্যতম হচ্ছে ভারত, বাংলাদেশ, মায়ানমার সম্পর্ক। ৩ টি জাহাজ দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? উচিত হবে এখন। আপনি জানেন। আপনি বুঝেন না, জানেন এমন কিছু নাই কিন্তু। আপনি বাস্তব চিত্র আপনার সামনে আছে। আপনি বাস্তব চিত্র সামনে রেখে আপনার বুঝার সাথে অন্যদের যে বুঝাটা আছে, অপোজিশন দলগুলো আছে, তাদের একটু গুরুত্ব দেন। আলাপ আলোচনার মাধ্যমে একটা চাকরি মায়ানমার অ্যাপ্রোচটা কি হবে নির্ধারণ করে। সেখানে প্রধানমন্ত্রী ভাবতে হবে এই সমস্ত কোরিয়া মধ্যবর্তী কেন করতেছেন? যারা মাছের ব্যবসা বোঝে তার দায়িত্ব লাইসেন্স দেন। ডিপ সিতে যাবে কি? কাজে সমস্যা কিন্তু একটা না কিন্তু। থাইল্যান্ড বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে মাছ থেকে। মায়ানমার কামাচ্ছে। আমি কেন পারতেছি না? তিস্তা নিয়া ভারতের পার্লামেন্টে কি হলো? একটা আইন পাস হলো সেখানে সব দলমতকে নিয়ে। ইভেন কি মমতা ব্যানার্জির দলও সেখানে ছিল, অভিক ব্যানার্জি ছিল সেখানে। এবং এখন কি হয়েছে? তিস্তা ইস্যুতে কিন্তু ভারত এখন একটা অ্যাপ্রোচ তৈরি করেছে, ইন্ডিয়া অ্যাপ্রোচ। অর্থাৎ এখন তারা কথা বলবে শক্তিশালী হিসাবে। তো বাংলাদেশ সম্পর্ক তো এরকম হতে পারে মায়ানমারকে নিয়ে। আপনি ভারতকে নিয়ে না পারলেন, মায়ানমার নিয়ে করেন। আমাদের সাথে বর্ডার কতটুকু? অল্প একটু বর্ডার আছে, বেশি না তো। আমরা এখানে সামরিক শক্তি শো করতে চাই না। আমরা নিরাপত্তা চাই। এই নিরাপত্তার কারণে আমরা ঠিক থাকতে হবে। আমাদের চেয়ে বেশি তো ভারতের। কারণ ভারতে যে পরিকল্পনার কথা প্রফেসর কলিমুল্লাহ বললেন, আমার এক ভাই বললেন, সেই পরিকল্পনা তো শুধু খ্রিস্টান স্টেট নিয়ে। খেয়াল করবেন, বিপদ তো ভারতের বেশি, আমার তো কম। তা আমার যেহেতু কম বিপদ, আমাকে তো চিন্তা করতে হবে যে আমি কম বিপদে থেকে কিভাবে উদ্ধার হতে পারি। কে আমার বন্ধু, কে আমার মিত্র। একটা সময় ছিল দেখেন, রাজনৈতিক দল থাকে কেন, পার্লামেন্টে বহুদল থাকে কেন, যখন যে দল ভারতে সেন মানবাধিকার প্রশ্নে কিন্তু বাজপেয়ী সরকারের সময় সংকট দেখা দিল। বলা হলো জেনেভাতে যে তাদেরকে মানবাধিকার লঙ্ঘনের তালিকা দেওয়া হবে। তখন কিন্তু ভারতে কি হয়েছিল? অপোজিশন নেতা গিয়েছিলেন। পাকিস্তানের সাথে কিন্তু বেনজির ভুট্টো গিয়েছিলেন অপোজিশন নেত্রী হিসেবে। কেন? আমি জাতির পক্ষে কথা বলতে, দেশের পক্ষে কথা বলতে চাই। বাংলাদেশেও তাই করতে হবে তো। আপনি শুধু কথা বললে হবে না তো। কাকে প্রমাণ করেন যে দেশটা সবাই, এটা কোনো ব্যক্তির না। আর যদি সবাই না ব্যক্তিরই হয় তো বলেন দেশটা ব্যক্তির কেউ না। আর এখানে সে কথা বলা যাবে না। এখানে সব আওয়ামী লীগের দোষ, বিএনপির দোষ বলা লাভ নাই তো। একটাই অ্যাপ্রোচ আনেন না। সংসদে নির্বাচিত যারা আছেন, আমি সবচেয়ে বড় দাবি করব প্রধানমন্ত্রী, সেকেন্ড বলবো লিডার অফ দ্য অপোজিশন জিএম কাদের। আপনাকে কথা বলতে হবে মিনিংফুলি, ধামাচাপা দিয়ে নয়। বলেন আপনি কি অ্যাপ্রোচ চান মায়ানমার সম্পর্কে। আপনার পররাষ্ট্রনীতি কি বলে? আপনার দল কি বলে? আনিসুল ইসলাম মাহমুদ সাহেব, আপনি তো ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন এগুলি। কথা বলেন, কথা বলবেন না, মাঝে কথা। এখন সংকটটা কি? এই মুহূর্তে বড় সংকট বাংলাদেশ অন্যতম হচ্ছে ভারত, বাংলাদেশ, মায়ানমার সম্পর্ক। ৩ টি জাহাজ দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? সন্ধান করেন। কেন আমার সেন্ট মার্টিন আমি খাবার যেতে পারছে না? কেন পারছে না? ওই যে এক ভাই বললেন আজকে যে দর্শকরা এসেছিলেন, প্রত্যেকটা দর্শক কিন্তু উন্নত মানের। তারা এত গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি অবাক হয়েছি। দর্শকরা তো এইভাবেই কথা বলতে পারে। আমাদের তো শিক্ষার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। আজকে তো শিখছি আমি। আমি নিজেও শিখছি দর্শকের কাছ থেকে আজকে। এই দর্শকদের চাচ্ছি আমরা, যারা আলোকিত করবে টক শোটাকে। এবং আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন সংসদের ভিতরে একটা আলোচনা করা, এবং সেই আলোচনার ভিতর দিয়ে ত্রুটি বিচ্যুতি, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি ছিল, ডিফেন্স মিনিস্ট্রির কাজ কি, স্বয়ং প্রধানমন্ত্রী নিজে ডিফেন্স মিনিস্টার। এখন নতুন একজন সেনাপতি আসতেছেন, তার চ্যালেঞ্জ কি হবে সামনে? নতুন সেনাপতি তো ইতিমধ্যে দক্ষ, যোগ্য, সবই ঠিক আছে। তার সামনে কিন্তু প্রধান চ্যালেঞ্জ হয়েছে মায়ানমার। কারণ ডিফেন্সের ব্যাপার আছে এখানে। তো সুতরাং নতুন প্রসঙ্গে কিন্তু আমাদের অনেকগুলো ইস্যু আছে। বাজেট আসতেছে। এই বাজেটের ঘাটতির পরিমাণ বেশি হবে কিন্তু। আমরা আর্থিকভাবে কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে হবো। এর মধ্যে যদি মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক টালমাটাল হয়ে যায়, আমরা যাবো কোথায়? বৈদেশিক সাহায্য কম। আমাদের সুদের হারের পরিমাণ, ঋণ দিতে হবে বেশি, এবার ডলার কম। আমাদের ইন্টারনাল রিসোর্স কালেকশন এবার কম হবে কিন্তু। সব দিক দিয়ে কিন্তু আমরা নেতিবাচক আছি। আমাদের জিডিপি কিন্তু 5.5 বলেছে ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ বলতেছে 6.6। সেটা যাই হোক না কেন, আমরা কিন্তু নেতিবাচকের দিকে আছি। এই সংকট সামনে রেখে পাশাপাশি রাজনৈতিকভাবে কিন্তু একটা চরম বিশৃঙ্খল পরিবেশ আছে। গণতন্ত্রের অনুপস্থিতি, অপোজিশন কথা বলতে পারছে না। এই যে কোণঠাসা রাজনীতি, সবকিছু মিলেও কিন্তু এখানে একটা করুণ অবস্থা। এই করুণ অবস্থা আর্থিকভাবে, সামাজিকভাবে, ব্যাংকিং সেক্টরে, ডলার সেক্টরে, রেমিটেন্সে, এই যে একটা বিচ্ছুত অবস্থা, এই অবস্থায় যদি মায়ানমারের সাথে আমাদের সম্পর্কটা টালমাটাল হয়ে যায়, যুদ্ধ যদি লেগে যায়, আমরা যাবো কোথায়? আমি আগেই বলেছি,
সাপ্লাই চেইন কিন্তু হবে না। সাপ্লাই চেইন না হলে সংকট যতই হোক যুদ্ধে হাত দিয়ে না, কিন্তু দিবে না। আমি জানি সরকার দিবে না, কারণ আমাদের সাথে তো কথাবার্তা হয় বিভিন্ন সামরিক উপচার। আমরা তো জানি কোথায় কি আছে, টুকটাক খবর রাখি তো। কলিমুল্লাহ তো সামরিক বাহিনীর লোক, অনেক খবরই রাখে। সুতরাং সব দিকে বলা যায় কলিমুল্লাহ সাহেব তো খবর রাখেন অনেক, কিন্তু কথা বলেন কম আর কি। কথা বলতে পারবে না, এইসব ব্যাপারে কথা বলা যায় না। এইসব কি ব্যাপারে নিয়ে যে কথা বলছেন উনি আজকে? যে যত বেশি জানবে সে তত কম বলবে, কারণ ন্যাশনাল সিকিউরিটি মানে জাতীয় নিরাপত্তা প্রশ্ন এমন একটা বিষয় যে হুট করে বলে দেওয়া যাবে না। নিরাপত্তার অনেক শাখা প্রশাখা থাকে, এগুলি যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন অসুবিধা আছে। কাজেই আমি ব্যক্তিগত মনে করি দর্শকদের ভাষ্য, কলিমুল্লাহর ভাষ্য এবং আমার ভাষ্য সবকিছু মিলে এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন সংসদের ভিতরে আলোচনা, আলোচনার ভিতর দিয়ে একটা ঐক্যমত সৃষ্টি করা। এবং মায়ানমার প্রশ্নে, বিদেশ নীতি প্রশ্নে বাংলাদেশে সব দলমত একটা ন্যূনতম কনসেনসাস চলে আসছে। যদিও বিষয়টি সম্ভব না যায় বাস্তবে, তারপরেও দেশ তো আমাদের। আর দেশ না বাঁচলে রাজনীতি কাকে নিয়ে করতে? দেশ না বাঁচলে কিসের অর্থনীতি? দেশ না বাঁচলে কিসের পররাষ্ট্রনীতি? কিসের ডিফেন্স? আপনি সবকিছু দেশকে নিয়ে। শুধু দেশ বাঁচানোর প্রশ্নে এই ধরনের আলোচনা যখন আসবেন, কেউ কিন্তু বলবেন না স্বৈরাচারী সরকার, এগুলি দরকার নেই তো। এখন প্রয়োজন আপনাকে সুসংগত করা, সরকারকে বুঝতে হবে দেশের ঐক্যমত সৃষ্টি করার জন্য কিন্তু সংসদ যথেষ্ট না। দেশের বৃহত্তম যে দলগুলো রয়ে গেছে এখানে জাতীয় পার্টি রয়ে গেছে, যেমন বিএনপি রয়ে গেছে, জামাত ইসলাম রয়ে গেছে, বিভিন্ন দল অপোজিশন ছোট বড় দল আছে। এগুলি সবাই কিন্তু শক্তি, সমস্ত শক্তিগুলিকে সুসম্বন্ধিত করে একটা ভয় থাকে, বাংলাদেশ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকবে, যেই হোক আমাদের চ্যালেঞ্জ করবে আমরা একমত থাকবো। এখানে সরকার হাত শক্তিশালী করতে হবে। এবং যেই সমস্ত দেশ থেকে আমাদের অস্ত্র আসে, আমরা অনেকগুলি ক্যান্টনমেন্ট করেছি, কিন্তু সেনাবাহিনী বাড়েছে, নৌ শক্তি কিন্তু আমরা এখনো কিন্তু সেটা আসতে পারি। আমরা চেষ্টা করতেছি, অনেক অনেক বাজেটের প্রয়োজন। এগুলো সংসদে এগুলো আলাপ করা যায় টপসতে। একটা নৌ জাহাজ কিনতে কত টাকা লাগে, ক্যান্টনমেন্ট করা যায়। সুতরাং নৌ শক্তিতে আমাদের যে দুর্বলতা আছে বা আমাদের যে অবস্থানটা, এটা কিন্তু মায়ানমারের সাথে আমাদের কম্পেয়ার করা যাবে যাবে মুখের মুখের চাপাবাজি করা যাবে, কিন্তু বাস্তব হচ্ছে নৌ আর বিমান তো নাই আমাদের। বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিমান হুম। উড়লেই চলে, আমাদের তো লাইন জন কম। তো সেই ক্ষেত্রে মায়ানমার তো সুবিধা আছে, তাদের সব দিকে আগে আছে। কিন্তু কাজে একটা দেশের সামরিক শক্তি যেটা আছে, নৌ শক্তি আমাদের, কিন্তু সামরিক শক্তির মধ্যে সেনা শক্তি বড় আছে, কিন্তু নৌশক্তি বিমান শক্তি এই দুটাতে কিন্তু আমাদের, আমরা এখন পিছিয়ে আছি। কিন্তু এখন কিভাবে বাড়ানো যাবে, কেন বাড়াবেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? এই যে ফোর্সেস গো 2030 কেন করা হয়েছিল আজকে প্রশ্ন করেন। এটা এই জন্যই করা হয়েছিল যে সামরিক শক্তি কিন্তু আধুনিকরণের অনেকগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন কিন্তু যে আমাদের চ্যালেঞ্জ গুলো কিন্তু হালকা কিছু না, আমরা আগাবো, বাজেটের প্রয়োজন আছে। এখন বাজেট কোথায় পাবেন, কি পাবেন, সব চিন্তা ভাবনা করে আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি পরপর 4 বার ক্ষমতা আসলেন, থার্ড টাইম চলছে আপনার, এক নাগারে 4 বার। আপনার উচিত হবে এখন, আপনি জানেন, আপনি বুঝেন না জানেন এমন কিছু নাই, কিন্তু আপনি বাস্তব চিত্র আপনার সামনে আছে, আপনি বাস্তব চিত্র সামনে রেখে আপনার বুঝার সাথে অন্যদের যে বুঝাটা আছে, অপোজিশন দলগুলো আছে, তাদের একটু গুরুত্ব দেন। আলাপ আলোচনার মাধ্যমে একটা চাকরি মায়ানমার অ্যাপ্রোচটা কি হবে নির্ধারণ করছে। তখন দেখবেন যারা টক শোতে আসবে বা তার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, তারা কথাবার্তা বলবে অত্যন্ত চিন্তা করে, আবেগে বলবে না, অতি আবেগে বলবে না, আবেগহীন ভাবে বলবে না। কথা বলবো ওইটাই যেটা বাস্তব। আমি ইচ্ছা করলে কাউকে যুদ্ধ শুরু করতে পারি না, কাউন্টার আমি আর্মস দিতে পারি না, আমি ইচ্ছা করে ট্র্যাক্টর থেকে গুলি মারতে পারি না। কারণ মারতে গেলে কি হবে সেই চিন্তাকে রাষ্ট্র করবে তো, এবং সেটা কতটুকু প্রতিহত করা যাবে বা গুলিটা কোথা থেকে আসতেছে, আদৌ কি মায়ানমার করতেছে না বিদ্রোহী গ্রুপ করতেছে, আমরা জানি না তো। কাজে প্রথম কথা হচ্ছে সংসদ আলাপ করলেই বেরিয়ে আসবে আসল ঘটনা কি, কারা গোলাগুলি করতেছে, গোলাগুলি আমরা শিকার হচ্ছি কেন। এই প্রশ্ন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশ গোয়েন্দা বাহিনীতে যে মানে আমরা কেন জানি না আমাদের গোয়েন্দা বাহিনী কি এত দুর্বল যে মানে আমাদের এতগুলো গোয়েন্দা সংস্থা আছে? না না, আমি এতটা হালকাভাবে কথা বলা ঠিক হবে না। কিন্তু আমাদের গোয়েন্দা বাহিনীর স্টক যেটা আছে, ওই স্টক আরো,
এখানে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেল আছে কিন্তু একটা গোয়েন্দা বাহিনী নিয়ে, হুম পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, রাষ্ট্রে একটা আছে কিন্তু। এখন তাদেরই চিন্তা করতে হবে এখানে কি করছে। প্রয়োজনে প্রয়োজনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন একজন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আমাদের সমস্যা আছে সামনে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলে কি হবে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এটাও করা যেতে পারে। তখন কিন্তু আমরা দেখবো অনেকগুলো জিনিস আমাদের নিরাপত্তা বলে চলে আসতেছে। সুতরাং আমার সর্বশেষ প্রস্তাব, সংসদ ডাকেন, আলোচনা করেন, প্রয়োজন বিরোধীদের সাথে বসেন, বসে কথাবার্তা বলেন, এবং অতি প্রয়োজনে যদি মনে করেন জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৈরি করেন। আমার চাওয়ার কিছু নাই। ইতিমধ্যেই কক্সবাজার ডিসি মিটিং করেছে, মিটিং করে বলেছে বিকল্প পথে আমরা খাবার পাঠার চেষ্টা করতেছি। এবং যারা মায়ানমারের থেকে, যারা সেন্ট মার্টিন থেকে টেকনাফ এসেছে, তারাও আটকে গেছে, প্রায় 3000-এর মতো লোক কিন্তু। এই ঈদ সামনে কিন্তু। এখন এখানে যে কোনো ভাবে বিকল্প পথটা কি? দুইটা প্রশ্ন আছে কিন্তু এখানে। এখানে দেখেন, আমি এখনো বলি যে হেলিকপ্টারতে পাঠানো যায়, এখন তো এয়ারফোর্সে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে যান, আপনাকে চিন্তা করতে হবে এখানে গুলি আসবে কিনা আবার। এই যে নিরাপত্তা প্রশ্ন আসছে, গুলিটা আসবে কি আসবে না, এই অ্যাসেসমেন্টটা কে করবে? এটা গোয়েন্দা রিপোর্ট প্রয়োজন আছে তো আপনার কাছে, যে ওরা কত শক্তিশালী বা কারাই খেলাটা খেলতেছে। কিন্তু আপনি যদি আপনার ভূখণ্ড রক্ষার জন্য যদি এয়ারফোর্সে কাজে লাগাতে না পারে, নৌবাহিনী কাজে লাগাতে না পারে, তাহলে তো প্রশ্ন দ্বারা যাবে আমরা কি অরক্ষিত হয়ে যাব? এই যে ধরেন আজকে কয়েকদিন ধরে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে এই চিন্তাটা কি? এখানে ডিফেন্স মিনিস্টার স্বয়ং প্রাইম মিনিস্টার নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, কিন্তু ব্যাপার সেটা না। আমি সেই জন্যই বলছি, আমি আবারও বলছি, প্রফেসর কলিমুল্লাহ একমত হয়েছেন যে বাংলাদেশের সংকটগুলো এখন যে আস্তে আস্তে বাড়তেছে, আমরা কিন্তু উদীয়মান দেশ, আমাদের কিন্তু শত্রু বেড়ে গেছে। অনেকেই চাবে যে বাংলাদেশ যুদ্ধ করে আবার পিছন দিকে চলে যায়, আছে। এটা দেশের ভিতরেও আছে, দেশের বাইরেও আছে। এই চক্র বসে থাকবে না তো। আন্তর্জাতিক চক্র তো অনেক বড় কিন্তু। কেন বাংলাদেশ আগায় যাবে? কেন এশিয়ান রাইজিং টাইগার কেন হবে সে? এগুলি বুঝতে হবে কিন্তু গভীরে যেয়ে কিন্তু। এই খেলা কিন্তু অনেক সুদূর প্রসারী খেলা কিন্তু। আমি ইচ্ছা করলেই হেলিকপ্টার পাঠাতে পারি, এয়ারফোর্সকে বলতে পারি আমার দিয়ে আসো, রকেট দিয়ে আসো। এখন বাংলাদেশ কেন দিচ্ছে না? বিরাট প্রশ্ন কিন্তু। কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমি হালকাভাবে করবো না। আমি সেই জন্য বলেছি সংসদ অবিলম্বে অধিবেশন ডাকা হোক, ওখানে কথাবার্তা বলা হোক, এবং বিরোধী নেতাকে এই ব্যাপারে অতি সত্ত্বর বক্তব্য রাখতে অনুরোধ করছি। সংসদ সদস্যরা যারা বুঝেন, পররাষ্ট্র বুঝেন, যারা দেশ চিন্তা করেন, তারা রাখেন। এবং যারা মিডিয়াতে এমপিরা কথা বলতেছেন, যারা কথা বলেন, তারাও কথা বলেন না। এবং পাশাপাশি যেহেতু পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে, ভারত একটা আছে, খেয়াল করবেন কিন্তু। আমাদেরও কিন্তু প্রয়োজন প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জন্য প্রয়োজন, কোঅর্ডিনেশন হচ্ছে না কিন্তু। এই কোঅর্ডিনেশনের প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আদার মিনিস্ট্রি যেগুলো আছে, একটা কোঅর্ডিনেশন থাকা দরকার এবং দক্ষ লোকদের নিয়োজিত করা হয়। তাহলে দেখবেন আমাদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বর্তমান সময়টা হচ্ছে তথ্যভিত্তিক। তথ্যবিদ, যার যত তথ্য থাকবে সে তো জিতবে। এই যে ইনফরমেশন এরা বলা হচ্ছে, কিন্তু বিপদ হচ্ছে কি জানেন, আমাদের এখানে মিস ইনফরমেশন আছে, কিন্তু ডিস ইনফরমেশন আছে, প্লাস মেল ইনফরমেশন আছে। এই যে তিনটা ইনফরমেশনের স্তর, এখন কোনটা কি, এই এগুলি বোঝার ব্যাপার আছে কিন্তু। এগুলি সংঘাতের ব্যাপার আছে তো। কারণ যেগুলি বলি আমরা, যেমন ধরেন আমরা যখন বলি যে মেল ইনফরমেশন, এটা কি? এটা হচ্ছে একটা ঘটনাকে আপনি বলতেছেন কিন্তু বাড়াইয়া বলতেছেন। আর ডিস ইনফরমেশন হলো উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু আপনি সত্যকে মিথ্যা করতেছেন। আর মেল, আর যেটা আমরা মিস ইনফরমেশন বলি, সেটা হলো আপনি অনিচ্ছাকৃত ভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন। এখন কোনটা সত্য? এই জন্যই প্রয়োজন আপনার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেখানে একটা সেল থাকবে। ওই সেলে কিন্তু আধুনিক যুগটা হচ্ছে আইটির যুগ, ডিজিটাল যুগ। ওখানে এক্সপার্ট রাখতে হবে কিন্তু। আপনার ইনফরমেশনটা পুরা সার্ভেলেন্স নিয়ে যেতে হবে কিন্তু। কাজেই আমি মনে করি এই সমস্ত যন্ত্রপাতি যেখানে আছে তাদের সাথে কথা বলে, সমস্ত কথা, মূল কথা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যখন হয়ে যাবে, আপনি দেখবেন অনেকগুলো মৌলিক প্রশ্নের উত্তর চলে আসবে কিন্তু। তখন ফরেন পলিসি কিন্তু আমাদের, ডিফেন্স পলিসি বা অন্যান্য যে পলিসিগুলো আছে সেগুলো চাঙ্গা হয়ে যাবে। বে অফ বেঙ্গল নিয়ে কিন্তু আমাদের বিরাট সম্ভাবনা। ওখানে তেল আছে, গ্যাস আছে, সবচেয়ে বড় কথা সমুদ্র সম্পদ মাছ। আমরা মাছ আনতে পারতেছি না কেন? আমরা কয়েকটা পারমিশন দিয়েছি জাহাজের, একটা জাহাজ হয়নি কিন্তু। কাদের পারমিশন দিলেন? তারা আবার লাইসেন্স বিক্রির চেষ্টা করতেছে। এখন প্রধানমন্ত্রী ভাবতে হবে এই সমস্ত ফরিয়া মধ্যবিত্ত কেন করতেছেন? যারা মাছের ব্যবসা বোঝে তার লাইসেন্স দেন, ডিপ সিতে যাবে কি? কাজে সমস্যা কিন্তু একটা না কিন্তু। থাইল্যান্ড বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে মাছ থেকে, মায়ানমার কামাচ্ছে, আমি কেন পারতেছি না? আমার তো আছে।
এই চাইনিজরা বাংলাদেশ আসছে হাঙর